প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের আফ্রিকা কবিতার দ্বিতীয় অংশ পড়ব। আমরা ইতিপূর্বে প্রথম অংশ পড়ে নিয়েছি। যারা তোমরা ক্লাসটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, ওখান থেকে দেখে নিও। আমরা সোজাসুজি কবিতা আলোচনায় চলে আসি। সেই সঙ্গে তোমাদের কাছে আমাদের একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এইভাবে ধারাবাহিক সমস্ত ক্লাস কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে আসি। হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলতে বোঝায় ছায়া আবৃতা। এখানে ছায়াবৃতা কাকে বলা হচ্ছে? আফ্রিকাকে। অর্থাৎ আফ্রিকা মহাদেশ এত জঙ্গল বা গাছগাছালিতে পরিপূর্ণ যে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করছেন। তাহলে ছায়াবৃতা হলো আফ্রিকা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তাহলে কালো ঘোমটা বলা হয়েছে এই যে প্রচুর গাছগাছালি দ্বারা পরিপূর্ণ বলেই কিন্তু আফ্রিকা মহাদেশ অনেকটা অন্ধকার। তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এই যে অন্ধকার আফ্রিকা মহাদেশ, এটাকেই বলা হচ্ছে কালো ঘোমটা। সে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। তো মানব রূপটি কি? মানব রূপ বলতে বোঝায় আফ্রিকা যে মানবীর বসবাসের উপযুক্ত ভূমি, সেই বিষয়টা কিন্তু অনেকের দৃষ্টির আড়ালে ছিল বা সমগ্র মানুষের দৃষ্টির আড়ালে ছিল। তাই বলছে যে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অর্থাৎ আফ্রিকাতে যে মানব বসবাসের উপযুক্ত সম্পদ এবং ভূখণ্ড আছে সেটা কিন্তু মানুষ জানতো না। তাই উপেক্ষার আবিল দৃষ্টিতে, তাই সভ্য শিক্ষিত মানুষেরা কিন্তু উপেক্ষা করত। উপেক্ষা মানে এড়িয়ে যাওয়া, আবিল দৃষ্টিতে, এক তুচ্ছ তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে উপেক্ষা করত। তারপরে একদিন সভ্য শিক্ষিত সাম্রাজ্যবাদী মানুষ সন্ধান পেল আফ্রিকার সম্পদ। তাই তারা কি করলো? আফ্রিকাতে এসে হাজির হলো সেই সম্পদ নিজেদের দেশে নিয়ে আসার জন্য। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওই সাম্রাজ্যবাদী শক্তি কারা? তারা হতে পারে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি এই বা আমেরিকা। এই যে সাম্রাজ্যবাদী শক্তি, তারা পরস্পর কোথায় এলো? আফ্রিকাতে। আসার পরে কি করলো? বলছে তারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল সম্পদ নিয়ে যাওয়ার জন্য। তাই যারা বা যে তাদের কাজে বাধা দেবে তাদেরকে বন্দি করবে, তাদেরকে কারারুদ্ধ করবে। লোহার হাতকড়ি কারারুদ্ধ করার প্রতীক। তাদের বৈশিষ্ট্য কি? এই সাম্রাজ্যবাদী শক্তির বৈশিষ্ট্য হচ্ছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। বলছে আফ্রিকা, তোমার বনে যে নেকড়ে থাকে যাদের নখ তীক্ষ্ণ, তার থেকে আরো বেশি তীক্ষ্ণ এই সাম্রাজ্যবাদী শক্তির দল এদের। কারণ এরা ওই নেকড়ের থেকে আরো বেশি হিংস্র। কাজ হাসিলের জন্য এরা নেকড়ের থেকেও জঘন্য ধরনের কাজ করে বেড়ায়। এলো মানুষ ধরার দল। তারা মানুষও ধরে নিয়ে নিজেদের দেশে বা অন্যত্র নিয়ে গেল কৃতদাস হিসেবে বেচে দেওয়ার জন্য। তাই তাদেরকে মানুষ ধরার দল বলা হচ্ছে। আর যারা মানুষ হয়ে মানুষ ধরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয়, তাদের নখ তো নেকড়ের থেকেও তীক্ষ্ণ হবে, তারা তো নেকড়ের থেকেও জঘন্য হবে। আর বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তাহলে তারা শিক্ষিত সভ্য হওয়ার কারণে তারা গর্বে এতটা অহংকারে এতটা অন্ধ হয়েছিল যে আফ্রিকার জঙ্গল যেখানে সূর্য পৌঁছায় না, সেই সূর্যহারা অরণ্য, তার থেকেও তারা গর্বে এবং অহংকারে অন্ধ ছিল। সভ্যের বরবল্লভ, তারা শিক্ষিত, বিজ্ঞান প্রযুক্তি এবং জ্ঞানে গুণে বলিয়ান ছিল, তাই বলা হচ্ছে তারা সভ্য। কিন্তু তাদের যে মারাত্মক বর্বর জঘন্য খারাপ লোভ ছিল, সেই লোভ কিন্তু নগ্ন করলো, অর্থাৎ প্রকাশ করে দিল আপন তাদের নিজেদের নির্লজ্জ অমানুষতা। তাদের নির্লজ্জ যে অমানুষতা, অমানবিকতা, সেইগুলো কিন্তু তাদের লোভই প্রকাশ করে দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে। তোমার বলতে আফ্রিকা এখানে জন্মভূমি। আফ্রিকার যে আদিম অধিবাসী তাদের উপর এইভাবে অত্যাচার করার ফলে কবি যেন শুনতে পাচ্ছেন আফ্রিকা নিজেই ক্রন্দন করছে ভাষাহীন ভাবে। তার ভাষা নেই, কিন্তু আফ্রিকা ক্রন্দন করছে। ফলে বাষ্পে আকুল হয়ে পড়ল অরণ্য পথ। এই যে ক্রন্দন, এই ক্রন্দনের ফলেই কিন্তু সমগ্র অরণ্য পথ বাষ্পে ঢাকা পড়ে গেল। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। পঙ্কিল মানে ধুলো, পাঁক বা কাদায় পরিণত হলো।
যখন আফ্রিকার আদিম মানুষদের উপর অত্যাচার অবিচার চালানো হচ্ছিল, তাদের উপরে অমানসিক অত্যাচার চালানো হচ্ছিল, তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাদের চোখ দিয়ে যে জল পড়ছিল, তাদের অত্যাচারের ফলে শরীর থেকে যে রক্ত ঝরছিল, সেই জল এবং রক্ত দ্বারা কিন্তু আফ্রিকার ধুলি কাদায় পরিণত হলো। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, দস্যু বলা হয়েছে এখানে সাম্রাজ্যবাদী শক্তিকে, এবং তাদের পায়ে যে কাটা দেওয়া জুতো, বুট টাইপের কোনো জুতো যার নিচে খাদ খাদ আছে, এই জুতো কিন্তু প্রকৃত প্রস্তাবে অত্যাচারের প্রতীক। বলছে সেই জুতোর নিচে কাদার পিণ্ড, অনেক অত্যাচার জমা হয়েছে, তারা আফ্রিকার বুকে পা রেখেছে আর অত্যাচার করতে শুরু করেছে, তাই তাদের পায়ের নিচে যেন কাদা, এই কাদাটা হচ্ছে অত্যাচার, অত্যাচারের পিণ্ড জমা হয়েছে, যে অত্যাচার আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। এবং সে ইতিহাস কেমন? অপমানিত ইতিহাস। তাই বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখন এই সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি যখন একদিকে অত্যাচার করছিল আফ্রিকাতে, এই আফ্রিকাতে, তখন ইউরোপ ঠিক এর উপরে এখানে আবার একটা জলভাগ আছে। এই জলভাগের অপর দিকে যে ইউরোপ আছে, ইউরোপের সমাজ পরিবেশ কেমন ছিল তার বর্ণনা দিচ্ছে কবি। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, ঠিক ঠিক সময়ে মন্দিরে পূজা হচ্ছিল, ঘন্টাও বাজছিল, অর্থাৎ পরিবেশ একেবারে সুস্থ স্বাভাবিক। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, যেমন খেলে স্বাভাবিক সুস্থ সাধারণ দেশে, তেমনি শিশুরা মায়ের কোলে খেলছিল। আর যেহেতু সেই ইউরোপে কোনো রকম ডামাডোল ছিল না, অরাজকতা ছিল না, যুদ্ধবিগ্রহ ছিল না, তাই কবিরা তাদের সঙ্গীতে সুন্দরের আরাধনা প্রকাশ করছিল। অর্থাৎ সমুদ্র পাড়ে তাদের পাড়ায় পাড়ায় কিন্তু একেবারে সুস্থ স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল, আর তারা আফ্রিকায় এসে অসুস্থ একটা পরিবেশের জন্ম দেয়। কবি বলছে এই ধরনের, এই রকমের অত্যাচার ঈশ্বর বেশি দিন মেনে নেবেন না, বা মেনে নেয়নি। কালের অমোঘ নিয়মে এই অত্যাচার কিন্তু এবারে ইউরোপেই কিন্তু বিরাজ করতে শুরু করলো, ইউরোপেই কিন্তু সৃষ্টি হতে শুরু করলো। কিভাবে? বলছে নিজেদের মধ্যে নিজেদের। আমরা জানি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটি করে প্রতিপক্ষ হয়, তার সবগুলো প্রায় দেশ, জাপান বাদে আমেরিকা বাদে সবই ইউরোপীয় দেশ। তো ইউরোপীয় দেশের মধ্যে ফ্যাসিবাদ, নার্সিবাদ, সেখানে গণতন্ত্রের ধ্বজাধারী ইংল্যান্ড, ফ্রান্স, তাদের মধ্যে কিন্তু দুটো দল হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি হলো? বলছে আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্ত বলতে পৃথিবীর পশ্চিম দিকে ইউরোপের কথা বলা হচ্ছে, পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস। তাহলে ইউরোপের ইতিহাসের সন্ধ্যাবেলা, সন্ধ্যা নেমে এসেছে, ঝঞ্ঝা বাতাস, এখানে খুব খারাপ দুর্যোগপূর্ণ একটা অবস্থা, যে অবস্থায় রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকার অবস্থা। ওই যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, ইউরোপের কোনো এক গুপ্ত স্থানে ধীরে ধীরে মুসোলিনি, ধীরে ধীরে হিটলার, তারা কিন্তু শক্তি সংগ্রহ করছিল, এবং তারা এবার বেরিয়ে পড়লো গুপ্ত স্থান থেকে। এখানে পশু কারা? এখানে ওই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে হয়তো বা হিটলার, মুসোলিনি, এদেরকেই বোঝানো হয়েছে, একনায়কতন্ত্রে যারা বিশ্বাসী ছিল। তো তারা গুপ্ত কোনো জায়গা থেকে ধীরে ধীরে নিজেদের দেশের মধ্যেই তারা শক্তি সংগ্রহ করছিল, এবার বিভৎস উগ্র হয়ে বাইরে বেরিয়ে আসলো, এবং জার্মানি, হিটলার বলল আমি শ্রেষ্ঠ, আমি সবার উপরে রাজত্ব করব। মুসোলিনি বলল আমি শ্রেষ্ঠ, আমি সবার উপরে রাজত্ব করব। তাই বলছে তারা পশু, তারা বেরিয়ে এলো এবং অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাহলে ইউরোপীয় ইতিহাসের অন্তিম কাল কিভাবে ঘোষণা করলো? বলছে অশুভ ধ্বনিতে। যে ধারাবাহিক ইতিহাস চলছিল সেই ইতিহাস বদলে দেবে এই মুসোলিনি, এই হিটলারেরা। তো অশুভ ধ্বনিতে যখন দিনের শেষ সময়টা ঘোষণা করলো, ঠিক তখন এসে গেল সমগ্র ইউরোপে ঝড় ঝঞ্ঝা, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই বিশ্বযুদ্ধের প্রথম দিকে কিন্তু, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে কিন্তু জার্মানি, ইতালি, জাপান এরা ব্যাপক মাত্রায় এগিয়ে যেতে লাগলো। ফ্রান্স তো পুরোপুরি হেরে গিয়েছিল, ইংল্যান্ডেরও হারানোর একটা পরিস্থিতি, পটভূমি তৈরি হয়েছিল। যদি না ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে আমেরিকা, রাশিয়া যোগ দিত, তাহলে কোনোভাবেই কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স পেরে উঠতো না। তো এইরকম একটা পরিস্থিতিতে রবীন্দ্রনাথ
বলছে যে এই ইউরোপ একদিন নিজেদের জ্ঞানে গুণে গরিমায় বিরাট কিছু মনে করেছিল, আর তারা যা কিছু করত, তাদের যে কবিরা ছিল জাতীয় কবি, তারা সবটাই কিন্তু প্রশংসা করত। তাদের দেশের খারাপ কার্যকলাপও তারা মহিমাময় একটা ভালো একটা দিক হিসাবে তাদের কবিতায় উল্লেখ করত। তাই এবারে রবীন্দ্রনাথ বলছে যে তোমরা এতদিন ইংল্যান্ড বা ফ্রান্সের যে সমস্ত যুদ্ধ বিগ্রহ, যে সমস্ত আগ্রাসন ভালোভাবে তোমাদের কবিতায় ভালো বলে চালিয়ে দিয়েছিলে, সেই দিন কিন্তু আজ শেষ। তাই বলছে এসো যুগান্তের কবি। একটা যুগ যেন শেষ হয়ে যাবে, এরপরে হয়তো ইউরোপে গণতন্ত্র আর থাকবে না, একনায়কতন্ত্র আসবে, অর্থাৎ আর একটা যুগ শুরু হবে। তাই বলছে এসো যুগান্তের কবি। যুগান্ত বলতে অন্য একটি যুগকে বোঝানো হয়। বলছে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, তাহলে আসন্ন সন্ধ্যা, একটি একটি যুগ শেষ হতে চলেছে। আসন্ন সন্ধ্যা শেষে যে রশ্মিপাতগুলো আছে, সূর্যের রশ্মিগুলো পড়ছে, অর্থাৎ আর অল্প একটু সময় দিনের যেমন বাকি আছে, তেমনি গণতন্ত্রের আর হয়তো অল্প একটু সময় বাকি আছে। হিটলার মুসোলিনি যখন বিজয় লাভ করবে, তখন একনায়কতন্ত্র স্বৈরাচার শুরু হবে। শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে আফ্রিকা, যাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আর ইউরোপীয় কবিরা কি বলেছে যে না, এটা আমাদের সভ্যতা জ্ঞানে গুণে অনেক বেশি উন্নত হয়েছে, তাই ওখানে যেতে পেরেছে এবং আফ্রিকাকে নিজেদের কবজায় নিয়ে আসতে পেরেছে। এটা খারাপ কোথায়? আমাদের জ্ঞান, আমাদের গরিমা, আমাদের অর্থ, আমাদের অস্ত্র অনেক বেশি, সেই জন্য এটা স্বাভাবিক। এতদিন তারা এই রকমটাই বলে এসছে। তাই রবীন্দ্রনাথ বলছে তোমরা যে ভুল ব্যাখ্যা করে এসেছিলে, ভুল কথা কবিতায় লিখে এসেছিলে, এবারে তোমাদেরও সময় শেষ হয়ে এসেছে। এবারে নাস্তিবাদ, ফ্যাসিবাদের যুগ হয়তো শুরু হবে। সুতরাং তোমরা এবার আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে ওই আফ্রিকা মানহারা মানবী, যার মান সম্মান হারিয়েছে কাদের কাছে? সাম্রাজ্যবাদী শক্তির কাছে, সেই মানবীর দ্বারে এসে দাঁড়াও। দাঁড়িয়ে কি করবে না, ক্ষমা চাও, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে এতদিন যে জ্ঞান গরিমার কথা ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্সের জ্ঞান গরিমার কথা বলেছ, সেগুলো এক ধরনের হিংস্র প্রলাপ ছিল। প্রলাপ মানে ভুল বকা, এক ধরনের হিংস্র ভুল বকা ছিল। কারণ ইংল্যান্ড ফ্রান্স যা কিছু করেছে, সেই সহিংসতা হিংস্রতাকে ভালো বলে আখ্যায়িত করেছো, সেটাই ছিল তোমাদের প্রলাপ। সেই প্রলাপের মধ্যে এবারে ক্ষমা চেয়ে নাও। এই ক্ষমা চেয়ে নেওয়াটাই তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে উঠুক। তোমার ইউরোপীয় সভ্যতা, সাম্রাজ্যবাদী সভ্যতার এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই সার্থকতা লাভ করুক, পরিপূর্ণতা লাভ করুক, কিংবা এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই প্রায়শ্চিত্ত করুক। এইভাবে কিন্তু এই কবিতাটি শেষ হচ্ছে। তাই আমরা বলতে পারি এই কবিতার প্রথমে আছে সৃষ্টি তত্ত্ব, আফ্রিকা মহাদেশের সৃষ্টি, তারপরে কিভাবে আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভৎস হয়ে উঠলো, জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠলো, তারপরে আফ্রিকার উপর কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি অত্যাচার করলো, এবং শেষে সাম্রাজ্যবাদী শক্তির কি বা পরিণতি হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কবিতাটি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করো।